গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি জয়ন্ত স্যার। আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। আর আজকের টপিক হচ্ছে জেনপাস 2025-এর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, টাইপ, এক্সামিনেশন ফিজ ইত্যাদি ইত্যাদি টপিক। আমার বিশ্বাস যারা তোমরা নতুনভাবে জেনপাস পরীক্ষা দেবে, এই বছর প্রথমবার পরীক্ষা দেবে, তাদের অনেকের কাছে হয়তো কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তোমরা অবহিত নও। আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জেনপাস পরীক্ষা কি, কেন, কি বৃত্তান্ত, তার ফর্ম ফিল আপের ডেট কবে, পরীক্ষা কবে, কোশ্চেন প্যাটার্ন কেমন, কোন পার্টে কেমন নেগেটিভ মার্কিং আছে কি নেই, ক্যাটাগরি 1 কি, ক্যাটাগরি 2 কি, পেপার 1 কি, পেপার 2 কি ইত্যাদি যাবতীয় প্রশ্নের সমাধান রয়েছে এই ভিডিওতে। তো সকলকে অনুরোধ, এই ভিডিওটাকে না টেনে না 4x স্পিডে দিয়ে শেষ পর্যন্ত দেখার একটা বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ। তো চলো যাক, জেনপাস 2025-এর একটা আলটিমেট গাইড ভিডিও তোমাদের জন্য আমি বানাচ্ছি এখানে আজকে। এই ভিডিওতে আমি মূলত কি আলোচনা করতে চলেছি, এই ভিডিওতে মূলত আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এর কোর্স টু সিলেবাস। পেপার 1 পেপার 2 এর কনফিউশন দূর হয়ে যাবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কি সেটা তুমি বুঝতে পারবে, এবং এক্সাম ফিস কত লাগে সেটা তুমি বুঝতে পারবে। তো সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে যাওয়া যাক। সময় প্রচন্ডভাবে মূল্যবান, যেটুকু সময় বাঁচবে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে, কিভাবে পড়বে সেই সংক্রান্ত কথাবার্তা বলার রয়েছে, অনেক কিছু বলার রয়েছে। সেকেন্ড, এইবার এখানে যেটা বলা, জেনপাস যে পরীক্ষাটা হয় সেই জেনপাস পরীক্ষার মাধ্যমে আমরা প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে ঢুকতে পারি বা ওখানে আমরা পড়াশোনা করতে পারি। এবং তুমি খেয়াল করে দেখো, এখানে প্রায় 14 রকম প্যারামেডিক্যাল কোর্সের কথা লিস্টেড রয়েছে। 2023 অবধি সম্ভবত প্রথম 10টা ছিল, তারপর 23-এর পর থেকে 24 সাল থেকে আরও 4টে অ্যাড হয়েছে। নট শিওর, বাট ওই রকমই হবে। সালটা 2022 বা 23 অবধি আগে 10টাই হতো, এখন আরও 4টে অ্যাড হয়েছে। তা আমার বিশ্বাস তোমরা কোর্সগুলো দেখতে পাচ্ছ, মেবি একটুখানি ফোকাস গন্ডগোল হতে পারে। হ্যাঁ, এবার ভিজিবল হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট যে কোর্সটা আছে সেটা হচ্ছে তোমার বিএসসি ইন নার্সিং, ব্যাচেলর অফ নার্সিং কোর্স রয়েছে। তারপর হচ্ছে বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি রয়েছে, বিএমএলটি ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি। আরেকটা হচ্ছে বিএইচএ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি বলে একটা কোর্স রয়েছে, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি। আরেকটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, আরেকটা হচ্ছে সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে ব্যাচেলর অফ রেসপিরেশন থেরাপি। তো এই 14 রকমের প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে গেলে বা এগুলোতে কেরিয়ার করতে রইলে তোমাকে জেনপাস পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করতে হবে, এবং জেনপাস পরীক্ষায় কোয়ালিফাই করার পর তোমাকে থ্রু কাউন্সেলিং এই ধরনের কোর্সগুলো তুমি ভর্তি হতে পারবে। এখন রইল এই জেনপাস যে পরীক্ষাটা হয় সেটা কিভাবে হয়, কটা প্যাটার্নে হয়, সেটা নিয়ে একটু আলোচনা করার বিষয় রয়েছে। এইখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি নোট করে দিতে চাই। তো জেনপাসের টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে 2025-এর মে মাসে, 25শে মে সানডে একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। লাস্ট ইয়ার পরীক্ষাটা যে সময় হয়েছিল, গত বছর পরীক্ষাটা হয়েছিল 2024-এর 30 জুন 2024, 30শে জুন পরীক্ষাটা হয়েছিল। অর্থাৎ এবছর পরীক্ষাটা কিন্তু 1 মাস মতো এগিয়ে এসেছে। সুতরাং প্রিপারেশনের টাইম কম, হারি আপ, যারা গভর্নমেন্ট চান্স পেতে চাইছো দ্রুত পড়াশোনা শুরু করে ফেলো। নেক্সট দেখো, এখানে পেপার 1 এবং পেপার 2 নামক একটা কথা বলা রয়েছে। তো এখন ব্যাপারটা বলি, এই যে 14খানা কোর্স তুমি দেখলে, 1 থেকে 14খানা কোর্স, তার মধ্যে 10 নম্বর কোর্সটা ছিল ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়তে চাইছো বা এখানে যারা পরীক্ষা দেবে বা এই লাইনে যারা কেরিয়ার নিয়ে যাবে, তাদেরকে পেপার 2 পরীক্ষা দিতে হবে। এই জায়গাটা ভালো করে কনফিউশন ক্লিয়ার করে নেবে। মূলত তোমার জেনপাস পরীক্ষাটা দুটো পেপারে হয়, একটা হচ্ছে পেপার 1 এন্ড আরেকটা হচ্ছে তোমার পেপার 2। খুব ভালো করে ক্লিয়ার করে নেবে ব্যাপারটা।
পেপার ওয়ানটা কারা দেবে? পেপার ওয়ানটা সবাই দিতে পারে, সবাই, অর্থাৎ যারা পেপার টু দেবে তারাও পেপার ওয়ান দিতে পারে। এই যে 14খানা কোর্স তোমাকে এক্ষুনি দেখালাম, শুধুমাত্র 10 নম্বর কোর্সটা অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ওই কোর্সটা বাদ দিয়ে বাকি 13খানা কোর্সে তোমাকে যদি পড়াশোনা, যে কোনো একটাতে পড়াশোনা করতে হয়, তোমাকে পেপার ওয়ানটা দিতে হবে। তুমি যদি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পড়তে না চাও, তাহলে তোমার পেপার টু দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ বিএইচএ বাদে বাকি 13টা কোর্সের জন্য পেপার ওয়ান দিতেই হবে। এবার কেউ যদি মনে করো যে আমি ওই 13টা কোর্স পড়বো না, আমি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনই পড়বো, ছোট থেকে আমি স্বপ্ন দেখেছি আমি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়বো, এরকম যাদের বা আমি ভোরের স্বপ্ন দেখেছি বিএইচএতেই আমার কেরিয়ার আছে, তাহলে সে শুধুমাত্র পেপার টু দেবে। আমার জানা নেই এমনটা কেউ করে কিনা, সে শুধুমাত্র পেপার টু পরীক্ষা দেবে। যারা শুধুমাত্র ওই বিএইচএ বাদ দিয়ে বাকিগুলো পরীক্ষা দেবে তারা পেপার ওয়ান। আর কেউ যদি চায় যে আমি পেপার ওয়ানও পরীক্ষা দেবো, পেপার টুও, অর্থাৎ যেটাতে চান্স পাবো সেটাতে যাবো, তাহলে তারা পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা দেবে। একই দিনে দুটো পরীক্ষা হয়, ফার্স্ট হাফে পেপার ওয়ান হয়, এটা লাস্ট ইয়ারে 11টা থেকে 12:30 অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা পেপার ওয়ান। তারপরে দেখো পেপার টু 2টা থেকে 3:30 অব্দি হয়েছিল, আরো 1.5 ঘন্টার পরীক্ষা পেপার টু। এইবার একটা মজার কথা বলে রাখি, পেপার ওয়ান এবং পেপার টু সিলেবাস কিন্তু এক নয়, অর্থাৎ যারা দুটো পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু ডুয়াল ভাবে প্রিপারেশন নিতে হবে। তো সিলেবাসটা একটু পরে বলছি। জেনারেলি যেটা করে ম্যাক্সিমাম ছেলেমেয়ে পেপার ওয়ানটাই পরীক্ষা দেয়, কখনো কোনো কেউ ফর্ম ফিল আপ করে দেয়, পেপার টু যা পারবো তাই হবে, এরকম একটা ব্যাপার। তো আমার যদি কথা শোনো তোমরা, যারা বিএইচএ পড়তে চাও না তাদের বেকার পেপার টু ফর্ম ফিল আপ করার দরকার নেই, একটাতে ফোকাস করাই বেটার, কারণ পেপার ওয়ানের মাধ্যমে অনেক বেশি তোমার সুযোগ সুবিধা রয়েছে। যারা শুধু ঠিকই করে নিয়েছে আমি নার্সিংই পড়বো, তারা কেন ফালতু পেপার টু দিতে যাবে, পেপার ওয়ানটাই দেবে। তো রইল গেল এই গল্পটা। নেক্সট, এইখানে যে কথাটা বলতে চাইছি দেখো, চার্জেস গুলো পেপার ওয়ান পেপার টু কেরম ভাবে পরীক্ষা লাগে দেখো। যারা শুধু, এটা লাস্ট ইয়ারের কথা বলছি আমি, এবছর কি হবে আমি জানি না এখনো পর্যন্ত, পেপার ওয়ান পরীক্ষা দেবে তাদের জেনারেল কোটায় যারা যাদের লাগবে 500 টাকা লাগবে। এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য এই চার্জটা 400 টাকা। পেপার টুও সেম, শুধু পেপার টু যারা দেবে, পেপার টু শুধুমাত্র পেপার টু দিলে তোমার হচ্ছে 500 টাকা। পেপার ওয়ান বা পেপার টু যে কোনো একটা যদি দাও। এসসি এসটি ওবিসিদের জন্য 400 টাকা। কেউ যদি পেপার ওয়ান পেপার টু দুটোই পরীক্ষা দিতে চাও, অর্থাৎ পেপার ওয়ান প্লাস টু দুটোই দেবে, জেনারেল ক্যাটাগরি ছেলেদের জন্য 800 টাকা লাগবে। আর এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এটা লাগবে 650 টাকা। সুতরাং তুমি যারা পেপার ওয়ান টু দুটোই দেবে তাদের 800 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, আর আদার কাস্টের জন্য 650। আর যদি পেপার ওয়ান বা পেপার টু যে কোনো একটা ফিল আপ করো তাহলে জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরা দেবে 500 টাকা, আর বাকিরা দেবে 400 টাকা। এটা লাস্ট ইয়ার ছিল, এবছর কি হবে আমি জানি না, তবে খুব বেশি হেরফের হওয়ার কথা নয় বা হেরফের হওয়ার কথা আদৌ নয়। নেক্সট, এইবার এখানে একটা গল্প আছে, সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করার জায়গা রয়েছে। সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করছি, তোমরা একবার বিষয়টা খেয়াল করো। এখানে মূলত আমি পেপার ওয়ানের কথাটা বলছি, পেপার ওয়ান বা পেপার টু দুটোই একই গল্প, আমি পেপার ওয়ানটাই আগে বলছি। এটা পেপার ওয়ানের গল্পটা বলছি, পেপার ওয়ানে কেমন ভাবে আছে দেখো। পেপার ওয়ানের সিলেবাস দেখো, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, বেসিক ইংলিশ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, এই কটা সাবজেক্ট। অর্থাৎ পেপার ওয়ানে তোমার সাবজেক্ট হচ্ছে 1 2 3 4 5টা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। টোটাল নাম্বার অফ এমসিকিউ থাকে 100, 100 মানে এমসিকিউ, টোটাল মার্কস থাকে 115, টাইম থাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট তোমার টাইম থাকে। এবার দেখো কোশ্চেন দেখো, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এই যে তিনটে পার্ট, এদের কোশ্চেন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2তে বিভক্ত হয়। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ক্যাটাগরি 1-এ থাকবে 15টা কোশ্চেন, 15টা কোশ্চেন, আর ক্যাটাগরি 2-তে থাকবে 5টা কোশ্চেন। ব্যাপারটা বোঝা গেছে? এখন দেখো ক্যাটাগরি 1-এর যে কোশ্চেন সেগুলোর প্রতিটার মার্কস 1 মার্কস করে আছে,
আর ক্যাটাগরি 2তে যেগুলো আছে সেগুলোর মার্কস কিন্তু 2 করে আছে। পরিষ্কার? তাহলে কি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তাহলে মোট মার্কস কত হলো, 15 × 1 15, আর এখানে 5 × 10 25 নম্বরের পরীক্ষা, 20টা কোশ্চেন, 15 আর 5টা মোট 20টা কোশ্চেন হয় এগুলো এক্ষেত্রে। আর টোটাল এখানে 75 মার্কস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। বেসিক ইংলিশ যেটা আছে আর লজিক্যাল রিজনিং, এদের ক্ষেত্রে ক্যাটাগরি 2 বলে কিছু নেই, 20টা কোশ্চেন ক্যাটাগরি 1 থেকেই আসে, মার্কস 1 করে আছে, অর্থাৎ এই দুটো মিলিয়ে আছে তোমার আরো 40 নম্বর, টোটাল 115 নম্বর, যেটা তোমাকে আমি বলেছিলাম। নাম্বার অফ কোশ্চেন কতগুলো হলো দেখো, এখানে 15 15 15 45, এখানে আছে 40, আর এখানে আছে 5 5 5 আরো 15 আছে, তো টোটাল করে দেখো 100 খানা এমসিকিউ আসছে। ঠিক আছে, এইবার দেখো নেগেটিভ মার্কিং এর ক্যাটাগরিটা বলে দিই। এই যে ক্যাটাগরি 1টা আছে, ক্যাটাগরি 1-এ তোমার 15টা কোশ্চেন আর এখানে 20টা কোশ্চেন আছে, এইগুলো হচ্ছে সিঙ্গেল কারেক্ট, মানে তোমার যে কটা অপশন দেবে তার মধ্যে একটা অপশনই কারেক্ট হবে, এবং তুমি যদি কারেক্ট অপশনটা মার্ক করো তাহলে তুমি 1 মার্কস পাবে। কিন্তু ওই কারেক্ট ছাড়া তুমি যদি অন্য কোনো মার্কস কোশ্চেনে তুমি মার্ক দাও তাহলে তোমার হয়ে যাবে -1/4 হয়ে যাবে, 1-এর 4 বাদ চলে যাবে। কারেক্ট ছাড়া তুমি যদি যে কোনো অপশনে মার্ক করলেই কিন্তু -1-এর 4, তুমি যদি 1-এর বেশি অপশনেও মার্ক করো তাহলেও -1-এর 4, অর্থাৎ একমাত্র তুমি 1 নম্বর পাবে শুধু যদি কারেক্ট অপশন একটা মার্ক, যেটা কারেক্ট আছে ওটা মার্ক করো। এইটা হলো ক্যাটাগরি 1-এর গল্প। নেক্সট হলো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক কথা, ক্যাটাগরি 2-তে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এটা মাল্টিপল কারেক্ট অপশন থাকতে পারে, মাল্টিপল কারেক্ট অপশন, তার একটা কোশ্চেনের একাধিক সঠিক উত্তর হতে পারে। এবার সঠিক উত্তর যদি একাধিক হয় তুমি মার্কসটা কিভাবে পাবে বলো? সঠিক উত্তর যদি একাধিক হয়, মনে করো একটা কোশ্চেনে তোমার 3টে সঠিক উত্তর আছে এবং তুমি 3টেই মার্ক করেছো, তাহলে তুমি 2 পাবে। অর্থাৎ একটা কোশ্চেনে যতগুলো সঠিক অ্যান্সার আছে তুমি যদি সবকটা সঠিক উত্তরকে মার্ক করে দাও তাহলে তুমি 2 মার্কস পাবে। তুমি যদি 3টে কারেক্ট আছে তার মধ্যে মনে করো তুমি একটা সঠিককে মার্ক করতে পেরেছো, বাকিগুলো চিনতে পারোনি, তাহলে তুমি কত পাবে? তোমার মার্কসটা এইভাবে কাউন্ট হবে, 2 × নাম্বার অফ কারেক্ট অপশন, তুমি একটা কোশ্চেন অপশন মার্ক করেছো তাই নাম্বার অফ কারেক্ট, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কারেক্ট, যতগুলো কারেক্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ তুমি পেলে 2/3 মার্কস পেলে। কেউ মনে করো দুটো কোশ্চেনে দাগ দিয়েছিল, 3টে কারেক্ট অপশন দেওয়া ছিল, কেউ মনে করো দুটো কোশ্চেন কারেক্ট দাগ দিতে পেরেছে, বাকিটা দেয়নি, তাহলে সে কত পেলো? সে পেয়ে যাও 2 × নাম্বার অফ কারেক্ট অপশন মার্কড, দুটো কোশ্চেন সে মার্ক করেছে 2 × 2 ডিভাইডেড বাই টোটাল কারেক্ট কটা দেওয়া হয়েছিল? 3টে, অর্থাৎ সে পেল 4/3। এইবার তুমি যদি কোনো কোশ্চেন মার্ক না করো 0 পাবে, বা তুমি যদি এই কারেক্ট অপশনগুলোর সঙ্গে একটা কারেক্ট এবং যদি ভুল করে অন্য এমন একটা অপশন মার্ক করো যেটা ইনকারেক্ট, ঠিক নয়, তাহলে তুমি কিন্তু 0 পাবে, কোনো মার্কস পাবে না, কোনো পার্ট মার্ক পাবে না। মানে দুটো অপশন কারেক্ট, তুমি মনে করো দুটো অপশন কারেক্টও মার্ক করেছো আর ভুলবশত আরেকটা ইনকারেক্টও মার্ক করে দিচ্ছ, যদি কোনোভাবে এমন কোনো অপশন তুমি দাগিয়ে দাও যে অপশনটা আদৌ উত্তর নয়, তাহলে নেগেটিভ মার্কিং হবে না, কিন্তু তুমি টোটাল কোশ্চেনটাই তুমি 0 পাবে, কিছু পাবে না। অর্থাৎ তুমি মার্কস ক্যাটাগরি 2-তে তখনই পাবে যদি তুমি শুধু এবং শুধুমাত্র কারেক্ট অপশনে দাগ দাও। এই হলো তোমার ক্যাটাগরি 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন। নেক্সট হচ্ছে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। দেখো ক্যাটাগরি 2-তে, ক্যাটাগরি 2 বলছি, এবার হচ্ছে পেপার 2 এর, যারা পেপার 2 দেবে তারা একবার দেখে রাখো। পেপার 2 এর সিলেবাস হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ মানে জিকে, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। এই পার্টটা সেম আছে যেটা ক্যাটাগরি 1-এও ছিল, পেপার 1-এও ছিল, 20টা 40টা এই কোশ্চেন ব্যাপারটা সেম। ক্যাটাগরি 1-এ সেই -1/4, এখানে নেগেটিভ মার্কিং নেই, একই ব্যাপার, শুধু সিলেবাসটা আলাদা। ফিজিক্যাল সায়েন্স আছে 25টা কোশ্চেন হবে, নাম্বার অফ কোশ্চেন 25টা হবে এখানে ক্যাটাগরি 1-এ, আর এখানে 5টা, মোট 30টা কোশ্চেন আসবে ফিজিক্যাল সায়েন্স থেকে। এবং এই ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস হচ্ছে 10th লেভেল অবধি, যদিও আমি দেখলাম মোটামুটি 11-12 কিছু জিনিসপত্র রয়েছে। ম্যাথামেটিক্স আপ টু 10th লেভেল ওরা বলছে, দেখা যাক। তো ম্যাথামেটিক্সে কোশ্চেন আসবে 10টা ক্যাটাগরি 1-এর, 5টা ক্যাটাগরি 2-তে, মোট 15টা কোশ্চেন আসবে।
ম্যাথামেটিক্স এখানে কত 10 ইন্টু 1 আর এখানে 5 ইন্টু 2 মানে 10, মানে তোমার 20 নম্বর ম্যাথামেটিক্স, মানে 35 আর 20 এইখানে তোমার হয়ে গেল প্রায় 55 মার্কস মতো হয়ে গেল ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ মিলিয়ে। জেনারেল নলেজ এখানে দিয়েছে 10টা জেনারেল নলেজের কোশ্চেন 1 নম্বর থাকবে ক্যাটাগরি 1-এ আর 5টা থাকবে ক্যাটাগরি 2-তে। তাহলে মোট হলো এখানে 15 নম্বর, সরি 20 নম্বর, 5 দুগুণে 10 এখানে আর এখানে 10 মানে 20, অর্থাৎ এই অবধি হয়ে গেল তোমার 75 নম্বর। আর ইংরেজি আর লজিক্যাল রিজনিংয়ে এখানে আগেও 20 40 ছিল, এটা 40 আছে, অর্থাৎ এই হচ্ছে গল্প। তাহলে স্ট্রাইকিংলি ডিফারেন্ট কি ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স। কেউ যদি ক্লাস 10th লেভেলে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্সে ভালো দক্ষ হও বা 11-12 ফিজিক্স কেমিস্ট্রিতে খুব ভালো দক্ষ থাকো, তাহলে সে ক্যাটাগরি 2 এর পরীক্ষা, এই পেপার 2 এর পরীক্ষা দিতেই পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে মার্কিং সিস্টেম বলে দিয়েছি, আর মার্কিং সিস্টেম সম্বন্ধে কিছু বলার নেই। পেপার অ্যান্ড র্যাঙ্ক নিয়ে একটু কথা বলে দিই। দেখো, যারা শুধুমাত্র পেপার 1 দেবে, পেপার 1 যারা দেবে তাদের শুধু জেনারেল মেরিট র্যাঙ্ক আসবে, জিএমআর র্যাঙ্ক বলা ওটাকে, জেনারেল মেরিট র্যাঙ্ক আসবে। যাদের শুধু পেপার 2, অনলি পেপার 2 যারা দেবে তাদের শুধু বিএইচ এর র্যাঙ্ক আসবে বা বিএমআর র্যাঙ্ক বলে ওটাকে, বিএমআর র্যাঙ্ক আসবে। শুধু পেপার 1 দিয়েছো জিএমআর র্যাঙ্ক, শুধু পেপার 2 দিয়েছো বিএমআর র্যাঙ্ক। এবার যে পেপার 1 পেপার 2 দুটোই দিয়েছে, পেপার 1ও দিয়েছে প্লাস পেপার 2 দিয়েছে, তার জিএমআর র্যাঙ্কও আসবে প্লাস বিএমআর র্যাঙ্কও আসবে। বিএমআর র্যাঙ্ক দিয়ে সিদ্ধান্ত হবে তুমি ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পড়ার জন্য তোমার র্যাঙ্ক কত, আর জিএমআর র্যাঙ্ক মানে হচ্ছে এই বাকি 13টা কোর্সের জন্য তোমার র্যাঙ্ক কত আছে, এবং তার ভিত্তিতে তোমার কাউন্সেলিং, তার ভিত্তিতে কলেজ চয়েস। এই হচ্ছে গল্প। সিলেবাস তো আমি বলে দিয়েছি কি কি পড়তে হবে মোটামুটি। এখানে একটুখানি আমার হালকা স্ট্র্যাটেজি বলে দিই। আমি চেষ্টা করবো তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিওস নিয়ে আসার, প্লাস তোমরা আমার একটা অ্যাপ আছে জেআর কেমিস্ট্রি অ্যাপ, সেটা ডাউনলোড করে এখানে এই জেনপাসের কোর্সটা 499 কিনে নিতে পারো, প্রায় 500 টাকার মতো কোর্সটার খরচ, এটা কিনে নিতে পারো। এইখানে আমি মোটামুটিভাবে কেমিস্ট্রিটা তো পড়াবোই, চেষ্টা করবো তার সঙ্গে লজিক্যাল রিজনিং পার্টটাও করিয়ে দেওয়ার, আর যদি সম্ভব হয় ইংলিশটাও করিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাট কেমিস্ট্রি তো আমি 100% করিয়ে দেবো, আর বাকিটা আমি চেষ্টা করবো অন্যান্য টিচারদের সাথে কথা বলে, তারা যদি রাজি হন তাহলে তোমাদেরকে ওই পার্টটাতেও সাহায্য করার চেষ্টা করব। আর অ্যাপে তুমি যেটা পাবে, কিছু মক টেস্ট পাবে অনেকগুলো, সেগুলো তুমি বাড়িতে বসে নিজের প্রিপারেশন জাজ করতে পারবে। যাই হোক, তো যদি কোর্স নাও কেন কোনো চাপ নেই, আমি রেগুলার যে ভিডিওসগুলো দেবো বা যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করবো সেটা দেখলেও হবে, কোনো সমস্যা নেই। প্রথমে যেটা করবে, তুমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বেছে নাও, যে 11 থেকে 12 থেকে যেগুলো পারবে, যেগুলো তোমার গ্রিপ আছে, গ্রিপে থাকা চ্যাপ্টারগুলো আগে করতে হয়, ওগুলো করে নাও। সেকেন্ড হচ্ছে ওই চ্যাপ্টারগুলোর উপরে পিওয়াইকিউ গুলো ভালো করে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে দেখবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করলে তোমার একটা সম্যক ধারণা হবে কেমন ধরনের প্রশ্ন আসে আর তোমার প্রিপারেশন কেমন আছে। তারপরে প্র্যাকটিস সেট কিনবে, প্র্যাকটিস সেট কিনে নিয়ে আসবে, কলেজ শিটে যাবে, বিভিন্ন প্র্যাকটিস সেট কিনতে পারবে জেনপাসের উপরে, সেই প্র্যাকটিস সেটগুলো ভালো করে প্র্যাকটিস করবে রেগুলার হিসাবে, অথবা আমাদের অ্যাপে গিয়ে ফ্রি মক টেস্টগুলো দিতে পারো। মক টেস্ট দেবে, যতগুলো বেশি মক টেস্ট পারবে দেবে, বিকজ যত বেশি মক টেস্ট দেবে তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। আর আমরা কীভাবে হেল্প করতে যাবো, আমরা তো তোমাকে বললাম, আমরা বলতে আমার অ্যাপ থেকে তুমি যদি পড়াশোনা করো, তাহলে আমি তো আমার মতো যতটা পারবো রেগুলার ক্লাস দিয়ে টপিকগুলো আলোচনা করে, তোমার যে দুর্বল টপিকগুলো আছে সেটা তুমি যদি আমাকে বলে দাও, সেগুলো আলোচনা করে আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। মোটামুটিভাবে কেমিস্ট্রিতে আমি অবশ্যই পড়াবো, তারপরেও চেষ্টা করো ফিজিক্স, বায়োলজি বা রিজনিংয়ের এই পার্টগুলোতে তোমাকে হেল্প করে দেওয়ার যতটা পারা যায়। এই হচ্ছে আমার কমিটমেন্ট তোমাদের সঙ্গে। তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং তুমি যদি এই চ্যাপ্টারের উপর বা জেনপাসের উপরে রেগুলার বেসিসে ভিডিও চাও বা আলোচনা চাও, কোশ্চেন আনসার ডিসকাশন চাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউট ডিসকাশন চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তাহলে খুব তাড়াতাড়ি আবার এর নেক্সট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।